আসসালামু আলাইকুম। আজ ২রা ফেব্রুয়ারি ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী অ্যাপস্টেইনের তালিকায় হাসিনার নাম। বাংলাদেশের জন্য ভারতকে বর্জন করল পাকিস্তান। হরমুজ প্রণালীতে হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত নতুন ৩০ লাখের বেশি নথি প্রকাশ হয়েছে, যেখানে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এবার ওইসব নথি থেকে বের হয়ে এসেছে বাংলাদেশের পলাতক ও দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। হাসিনার সঙ্গে অ্যাপস্টেইন টিমের যোগাযোগ ছিল, তবে সরাসরি শেখ হাসিনার নাম সেখানে উল্লেখ করা হয়নি। এর বদলে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মেইলে বলতে দেখা যায়, জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে ২০ বছর ধরে কাজ করা নারী সহকারী লেসলি গ্রোভ এক মেইলে জানিয়েছেন, কোনো একটি অজানা বিষয়ে তার টিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন, তবে বিষয়টি কি তা বলা হয়নি। মেইলটি পাঠানো হয়েছে ২০১৮ সালের সেপ্টেম্বরের ২১ তারিখ রাত ১টার দিকে। মেইলের বিষয়বস্তুর নাম ছিল জেফ্রি অ্যাপস্টেইন। এদিকে শুধু শেখ হাসিনার নামই নয়, অ্যাপস্টেইন নথিতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অ্যাপস্টেইনের ওই মেইলে উল্লেখ আছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ গান করেন। অ্যাপস্টেইন আরও দাবি করেন যে এটি কাজ করেছিল। ২০১৭ সালে মোদী সত্যিই ইসরায়েল সফর করেন, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর, এবং তার কয়েক সপ্তাহ আগে তিনি ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে দেখা করেন। অ্যাপস্টেইনের সঙ্গে ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানিরও যোগাযোগের উল্লেখ আছে নথিতে, যেখানে আম্বানি মোদির আমেরিকা সফরের আগে অ্যাপস্টেইনের সাহায্য চেয়েছিল বলে দাবি করা হয়। অ্যাপস্টেইন ছিলেন নিউ ইয়র্কের এক ধনী আর্থিক বিনিয়োগকারী, যিনি ছিলেন নাবালিকাদের যৌন নির্যাতন, মানব পাচার ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে অভিযুক্ত। ২০০৮ সালে অ্যাপস্টেইন ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক এক তরুণীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার দায়ে দোষী সাব্যস্ত হলেও অত্যন্ত বিতর্কিত এক চুক্তির মাধ্যমে মাত্র ১৩ মাসের হালকা শাস্তি ভোগ করে মুক্তি পান। পরে জানা যায়, সেই চুক্তিটি ছিল বিচার বিভাগ ও স্থানীয় প্রসিকিউশনের অস্বাভাবিক ছাড়, যা অ্যাপস্টেইনকে আরও বহু গুরুতর অভিযোগ থেকে রক্ষা করেছিল। ২০১৯ সালে নিউ ইয়র্কে আবারও তার বিরুদ্ধে নাবালিকাদের যৌন পাচারের অভিযোগে বড় ধরনের মামলা হয়। এফবিআই ও ফেডারেল প্রসিকিউটররা জানান, অ্যাপস্টেইন বহু বছর ধরে ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের বিশ্বজুড়ে তার বাড়ি ও ব্যক্তিগত বিমানে এনে শারীরিক নির্যাতন করতেন। তদন্তে উঠে আসে, তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে নিজের অপরাধমূলক চক্রকে দীর্ঘদিন আড়াল করে রেখেছিলেন। ২০১৯ সালের আগস্টে নিউ ইয়র্কের কারাগারে অ্যাপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মেডিকেল পরীক্ষায় এটিকে আত্মহত্যা বলা হলেও কারাগারের নিরাপত্তাজনিত ত্রুটি, নজরদারি ক্যামেরা বিকল হয়ে যাওয়া এবং প্রহরীদের দায়িত্বে অবহেলা সহ একাধিক অসঙ্গতি সামনে আসায় তার মৃত্যুকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অ্যাপস্টেইনের সহযোগী ঘিসলেইন মাক্সওয়েলকে ২০২০ সালে গ্রেপ্তার করা হয় এবং ২০২১ সালে তিনি নাবালিকাদের যৌন পাচার সহ কয়েকটি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন। বর্তমানে ঘিসলেইন ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে বাংলাদেশের এই আমন্ত্রণ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারত ছাড়াও আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলাদেশের নির্বাচনে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কিনা এখন পর্যন্ত স্পষ্ট করেনি। অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এসবের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন তা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া,
রোমানিয়া সহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছেন। গুমের সময় জমটুপি পরানোর আগে দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হককে দেখেছিলেন বলে ট্রাইব্যুনালে জবানবন্দিতে জানিয়েছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। জেআইসিতে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণের সময় কথা জানান তিনি। রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়। আজমি এ মামলার 3 নম্বর সাক্ষী। জবানবন্দিতে ভুক্তভোগী এই সাবেক সেনা কর্মকর্তা বলেন, 2016 সালের 22 আগস্ট রাত 9:30টায় বড় মগবাজারে আমার বাসার সামনে অনেকগুলো মাইক্রোবাস সহ সাদা পোশাকে 50 থেকে 60 জন লোক আসেন। তাদের বেশ কিছু সংখ্যক আমার বাসায় ঢোকেন। ওই সময় কিছু জিজ্ঞাসা না করেই হাতকড়া পরাতে হাত এগিয়ে দিতে বলেন তারা। কিন্তু আমি তাদের পরিচয়পত্র ও কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা দেখতে চাই। জানতে চাই তারা আইন প্রয়োগকারী সংস্থার লোক কিনা। জবাব না দিয়ে উত্তেজিতভাবে আক্রমণাত্মক মনোভাব নিয়ে আমাকে বারবার হাত দেওয়ার জন্য বলতে থাকেন তারা। অবস্থা দৃষ্টে মনে হয়েছিল তারা আমাকে শারীরিকভাবে হেনস্থা করবে। এতে নিরুপায় হয়ে 2 হাত এগিয়ে দেই। তিনি বলেন, হাত এগিয়ে দেওয়ার পর প্রথমে হাতকড়া পরানো হয়, এরপর চোখ বেঁধে লিফটে করে নিচে নামিয়ে ফেলা হয় মাইক্রোতে। গাড়িতে তুলে জমটুপি পরিয়ে দেয়া হয়। এর কিছুক্ষণ পর তারা আমাকে নিয়ে রওনা করেন। তবে যখন জমটুপি পরায় তখন চোখের বাঁধন সামান্য নেমে যায়। এতে আমি বাইরের আলো সামান্য দেখতে পাচ্ছিলাম। ফলে জমটুপি পরানোর আগে আমাকে অপহরণকারী ব্যক্তিদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হককে দেখে চিনে ফেলি। আমার জানা ছিল তিনি ডিজিএফআই এর একজন কর্মকর্তা। আমি মকসুরুলকে চিনলেও বুঝতে দেইনি, কারণ তা জানলে আমার জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে বলে মনে করছিলাম। এ কর্মকর্তা আমার সঙ্গে চরম দুর্ব্যবহার করেন, তুই তোকারি করেন। আজমি বলেন, মুক্তির পর জানতে পারি যারা আমার বাড়ি এসেছিল তারা সব স্টাফকে শারীরিকভাবে নির্যাতন করে। আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার সহ বাসার যুবতী গৃহ পরিচারিকার গায়ে হাত তোলে। ম্যানেজারকে মাটিতে ফেলে উপরে উঠে লাফালাফি করেন তারা। এছাড়া বাসার বিভিন্ন আলমারির তালা ভেঙে তল্লাশি চালান। এমনকি স্ত্রীকে এক প্রকার জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। স্ত্রী তখন আমার মায়ের হাত ধরে বলেছিলেন, আমাকে নিতে হলে আমার মা সহ নিতে হবে। এরপর তারা আমার স্ত্রীকে আর কিছু বলেননি। পরে বাসা থেকে কয়েকটি মোবাইল ও বেশ কিছু কাগজপত্র নিয়ে যায়। তারা এলাকার সব সিসি ক্যামেরা ভেঙে ফেলে সিসিটিভির রেকর্ড নিয়ে যায়। এক কথায় পুরো এলাকায় তারা ত্রাস সৃষ্টি করে আমাকে নিয়ে যায় সেই দিন। ওদিন মগবাজার ফ্লাইওভার দিয়ে মহাখালী সহ র্যাব সদর দপ্তর হয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করেন তারা। এরপর ডিজিএফআই এর কমপ্লেক্সে নিয়ে গাড়ি থেকে নামানো হয়। এক পর্যায়ে একটি সেলে ঢুকিয়ে হাতকড়া ও চোখের বাঁধন খুলে দেন তারা। সেখানেই দীর্ঘদিন আটকে রাখা হয়। এদিন আজমির সাক্ষ্য গ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ সহ অন্যরা। এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। পলাতক 10 আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমদ ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকসুরুল হক। এর আগে গত 19 জানুয়ারি প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী। দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি দেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। গত বছরের 18 ডিসেম্বর এ মামলায় 13 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। অনেক নাটকীয়তার পর আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেয়ার অনুমতি দিয়েছে পাকিস্তানের ফেডারেল সরকার। তবে ভারতের বিপক্ষে আগামী 15 ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। গতকাল রোববার রাজধানীর ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান
মহসিন নকভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষপাতদুষ্ট আচরণ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে করা বৈষম্য এমন সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ। ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা সংখ্যা দেখিয়ে টাইগার এই পেসারকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। এরপর একই কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে। বিসিবির অবস্থান অনড় থাকায় আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। শুরু থেকেই আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে পিসিবি। গতকালের আগেও আরেক দফা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন পিসিবির সভাপতি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে সূত্রগুলো বলেছে, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের ভাষ্য, প্রতিবাদস্বরূপ পাকিস্তান দলকে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকারি সূত্রগুলো আরও জানিয়েছে, 2024 সালের আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া ভারতের জয় শাহ তার সিদ্ধান্তের মাধ্যমে আইসিসিকে কার্যত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত করেছেন। সূত্রগুলো বলেছে, ন্যায়বিচার ও সমতার নীতিমালা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণে ভেঙে পড়েছে। আইসিসির মঞ্চে সিদ্ধান্ত গ্রহণে দ্বিমুখী মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ জানানো জরুরি হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেছে পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্র। জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের আদলে তৈরি করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার। আর সেসব ব্যানার উঠেছে চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায়। এ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আগ্রহের জন্ম দিয়েছে এই ব্যানার। তবে এর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জামাত শিবিরের নেতারা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফর করেছেন ডাক্তার শফিকুর রহমান। এর ধারাবাহিকতায় আজ সোমবার অর্থাৎ 2 ফেব্রুয়ারি কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তার। কক্সবাজারের মহেশখালী সদর, চট্টগ্রামের লোহাগড়ার পাদুয়ায়, সীতাকুণ্ডে ও চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ 5টি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার। জামাত আমিরের এই সফরকে কেন্দ্র করে গেম অব থ্রোনসের জনপ্রিয় সংলাপ উইন্টার ইজ কামিং লিখে তার একটি ছবি সংবলিত ব্যানার সাঁটানো হয়েছে। তিনি অগ্রভাগে তলোয়ার আকৃতির একটি দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে আছেন, এমন ছবি রয়েছে ব্যানারে। আর ওপরের অংশে লেখা উইন্টার ইজ কামিং। একেবারে নিচের কার্টিসিতে লেখা দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম। ব্যানারের বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় টিবিএসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কতগুলো ফ্যান পেজ থেকে ছবিগুলো ভাইরাল হয়েছিল। এরপর এগুলো প্রিন্ট কেউ ব্যানার আকারে লাগিয়েছে। এটির সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমিরে জামাতের ফ্যান বেস তৈরি হয়েছে, তারা হয়তো ক্রেজ ব্যক্ত করতে গিয়ে এমন ব্যানার টানিয়েছেন। এই ছবির সেইভাবে কোনো অর্থ নেই বলে আমি মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাদু ফ্যান ক্লাব লিখে সার্চ দিলে অনেকগুলো পেজ ও গ্রুপ পাওয়া যায়। সেখান থেকে এই ধরনের অসংখ্য ছবি অনলাইনে ঘুরছে। নেটিজেনরা সেগুলো শেয়ার দিচ্ছেন, কেউ কেউ সমালোচনাও করছেন। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুর্শিদুল আলম চৌধুরী টিবিএসকে বলেন, বিষয়টি শুনিনি। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। এরপরও বিষয়টি নিয়ে খবর নিচ্ছি। গেম অব থ্রোনসের শুরুর দৃশ্যেই দর্শকদের এমন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় যেখানে দেখা যায় শীতের রুক্ষতা ও দ্য ওয়ালের ওপার থেকে আসা মহাবিপদের হাতছানি। এই বিপদের নেপথ্যে রয়েছে রহস্যময় ও ভয়ঙ্কর হোয়াইট ওয়াকার্স। স্টার্ক পরিবারের মূলমন্ত্র উইন্টার ইজ কামিং সতর্কবার্তার পাশাপাশি মনে করিয়ে দেয় যে হাড় কাঁপানো শীতের সময় নর্থ জনপদকে রক্ষা করার গুরুদায়িত্ব এই পরিবারের কাঁধেই। ওয়েস্টার্সে শীতের আগমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি যেমন হাউস স্টার্কের হৃদ ক্ষমতা পুনরুদ্ধারের পথ তৈরি করে, তেমনি নাইট কিংয়ের বিরুদ্ধে লড়ার জন্য বিভিন্ন শক্তির মধ্যে ঐক্য ও জোট গঠনের প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে আসে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে যাচাই করুন। পৃথিবীতে আপনি আজকের এই দিনটিতে যাই করতে যাচ্ছেন না কেন, সবার আগে আপনি যাচাই করুন। কোনো কিছু কিনতে যাচ্ছেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন,
সর্বত্র আপনার মধ্যে যদি যাচাইয়ের মন মানসিকতা থাকে তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি যাচাই না করে নিরঙ্কুশ বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজে যুক্ত হন তাহলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং আজ থেকে মাথায় একটি বিষয় আমরা শক্তভাবে গেঁথে নিই, সেটা হচ্ছে যাচাই করব, যাচাই করব, যাচাই করব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে নতুন তথ্য দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হরমুজ প্রণালীতে কোনো লাইভ ফায়ার নৌ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেনি বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে IRGC 1 ও 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালাবে। তবে ওই ইরানি কর্মকর্তা বলেন IRGCর পক্ষ থেকে সেখানে কোনো সামরিক মহড়ার পরিকল্পনা ছিল না এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। গণমাধ্যমে প্রকাশিত খবরটি ভুল ছিল। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে প্রায় 20% বৈশ্বিক তেল সরবরাহ পরিচালিত হয়। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নৌ উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে অথবা সরকার বিরোধী বিক্ষোভ দমন না হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নেয়। 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি দেশটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কঠোর দমন পীড়নের পর বর্তমানে বিক্ষোভ অনেকটাই স্থিমিত হয়েছে। সরকারি হিসাবে সহিংসতায় 3117 জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে তারা এখন পর্যন্ত 6713 জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। তিনি বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই অশান্তির উদ্দেশ্য ছিল দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রগুলোতে আঘাত হানা। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।